প্রতীক করতে আইনি বাধা নেই দাবি এনসিপির। তালিকায় অন্তর্ভুক্ত করতে নতুন করে আবেদন, নৌকাকে বাদ দেওয়ার দাবি। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, পিরোজপুরে পদযাত্রায় নাহিদ। 3 বার ভোট দিতে না পারার কারণে জুলাই অভ্যুত্থান। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় সনদ তৈরিতে 31 জুলাইয়ের মধ্যে যৌক্তিক পর্যায়ে আসতে চায় কমিশন। চলতি সপ্তাহে সংলাপে বড় ধরনের অগ্রগতির আশা আলী রিয়াজের। আলোচনা চলছে মৌলিক 3 বিষয়ে। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআর আন্দোলন, পরবর্তীতে রূপ নেয় সরকার বিরোধী ষড়যন্ত্রে, দাবি উপদেষ্টার। 2 বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। এবং বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36 স্থানে ভাঙন, এখনও ডুবে আছে নিচু এলাকা। চরম ভোগান্তিতে বাসিন্দারা। শাপলাকে দলীয় প্রতীক করতে আইনি বাধা নেই দাবি করে তালিকায় অন্তর্ভুক্ত করতে নতুন করে আবেদন জানিয়েছে এনসিপি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির নেতারা। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রতীক হিসেবে শাপলা দেয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে তার দল। একই সঙ্গে নির্বাচনের আগে ইসির পুনর্গঠনের দাবি এনসিপির। 17 এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য কেটলি প্রতীকের পরিবর্তে শাপলা প্রতীকের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে। 22 জুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা, কলম এবং মোবাইল ফোন প্রতীক হিসেবে চায়। তবে ইসির প্রতীকের তালিকায় শাপলা না থাকায় আবেদন নাকচ হয়ে যায়। পরবর্তীতে জাতীয় সংসদ বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় প্রতিষ্ঠানটি। কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এনসিপি। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। 2 ঘণ্টা বৈঠক শেষে এনসিপি নেতারা জানান, শাপলাকে দলীয় প্রতীক করতে আইনগত কোনো বাধা নেই। আমরা আশাবাদী যে আমরা যে আইনি ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো কমিশন বিবেচনা করবেন এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের এই আজকের দরখাস্তের পরে কমিশন এটা যদি না করে তাহলে আমাদের চেয়েও ভালো আইনি ব্যাখ্যা তাদেরকে দিয়ে জনগণকে কনভিন্স করতে হবে। জামাত ইসলামের নিবন্ধন যখন বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতীকের তালিকা থেকেও দাঁড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের বিষয়টি দেখেন যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে। কোনো স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই। শাপলাকে প্রতীক দেয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি জানানো হয়। ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এর আগে 22 জুন দলের নিবন্ধনের আবেদন জমা দিয়ে ইসির সঙ্গে দেখা করেন দলটির নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে।
জানেন যে সকাল 11টায় এনসিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রায় সোয়া 2 ঘন্টারও বৈঠক হয়। তা এনসিপি আসলে নানা বিষয়ে কথা বলে কমিশনের সাথে, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের প্রতীক এবং আওয়ামী লীগের প্রতীক যাতে বাদ দেয়া হয় তাদের প্রতীক তালিকা থেকে, এরকম নানা বিষয় নিয়ে তারা কথা বলেন। একই সাথে জানান যে শাপলাকে কেন দেয়া হবে না, প্রতীক হিসেবে তাদের তালিকা অন্তর্ভুক্ত কেন করা হবে না সেটিরও কিন্তু তারা আইনি ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন যে যেহেতু এটি সংবিধানে কোথাও লেখা নেই যে শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ জাতীয় প্রতীকে তারা ব্যাখ্যা দিয়েছেন, জাতীয় প্রতীকে তো 4টি সিম্বল সম্বলিত হচ্ছে প্রতীক, সেই বিষয়গুলো নিয়ে বলেছেন যে তবে শাপলার কোনো বিকল্প নেই। তারা বলেছিলেন যে শুধু আমরা প্রথম থেকে, দলটি বলেছে যে তারা প্রথম থেকেই শাপলাকে আসলে প্রতীক হিসেবেই তারা চেয়েছে, যদিও অপশন হিসেবে দুটো দিয়েছিল, কলম এবং মোবাইল ফোন। তারা বলেছে যে শাপলার কোনো বিকল্প নেই এবং যদি শাপলাকে প্রতীক হিসেবে না রাখা হয়, তাদের দলকে যদি না দেওয়া হয়, তাহলে রাজনৈতিকভাবেই তারা মোকাবেলা করারও কিন্তু হুমকি দিয়েছেন। একই সাথে তারা বলছেন যে নির্বাচন ভোটের আগে অন্তত এই কমিশনের পুনর্গঠনেরও তারা দাবি জানিয়ে আসছেন। দলটি কিন্তু শুরু থেকেই এটি বলছিল যে কমিশন পুনর্গঠন, কারণ তারা বলছে যে যেই কমিশনের যেই ধরনের আইনের অধীনে এই কমিশন গঠন হয়েছে, সেই আইনের অধীনে গঠন হলে হয়তো পুনরাবৃত্তি হবে, ভোটের যে কারচুপি, অনিয়ম, দুর্নীতি সেগুলো হয়তো একইভাবে বহাল থাকবে। যার কারণেই এনসিপি আজকে এসে আবারও দাবি করলেন যে ভোটের আগে যাতে করে কমিশনের পুনর্গঠন হয়, এই ধরনের দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে নির্বাচন কমিশন তাদের আশ্বাস দিয়েছেন যে তারা আসলে বিষয়টি নিয়ে বিবেচনা করবেন, বিশেষ করে শাপলা প্রতীক রাখা যায় কিনা, তবে কতদিনের মধ্যে তাদেরকে আশ্বাস দিবেন এমন কিন্তু কোনো নিশ্চিত করে বলেনি। ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুরে একথা। কেউ শুধু ক্ষমতা চায় কিন্তু বিচার সংস্কার চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। রোদ বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা 13তম দিনে পিরোজপুরে। রোববার সকাল 11টায় দলটির কেন্দ্রীয় নেতারা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন নেতারা। এ সময় বৃষ্টি মাথায় নিয়েই এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কেউ শুধু ক্ষমতা চায় কিন্তু বিচার সংস্কার চায় না। পেশি শক্তির ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে যাব। চাঁদাবাজ দুর্নীতিবাজদের রুখে দিতে গণঅভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলবদ্ধ ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সোমবার পটুয়াখালী ও বরগুনায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, পিরোজপুর। রাজধানীর পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যায় জড়িত আরও 2জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় 7 জন গ্রেফতার হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় ছাড় পাবে না কেউই। এদিকে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্ট রিট করেছেন এক আইনজীবী। নৃশংস এ হত্যাকাণ্ডে রোববার নেত্রকোনা থেকে এজাহারভুক্ত আসামি রাজীব ও সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যন্ত ধরা পড়েছে 7 জন। সোহাগ হত্যার বিচার চেয়ে রোববারও রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে পুনরায় ঢাকা কলেজ গেটে গিয়ে শেষ হয়। সেখানে দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, গুম খুনের রাজনীতি চাই প্রেসিডেন্ট শেখ হাসিনা আমাদের শুরু করেন, তাহলে আপনাদেরকে আমরা রুখে দেব। আমরা বলি এখনো সময় আছে, যারা দেশ অরাজকতা শুরু করেছে সে যে দলে হোক, বিএনপি, শিবির, এনসিপি, আপনারা ভীত হন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। সোহাগ হত্যা তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সনদ তৈরিতে যে কোনো প্রক্রিয়ায় 31 জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় আসতে চায় ঐকমত্য কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের 12তম দিনের আলোচনার শুরুতে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মৌলিক বিষয় ঐকমত্যের মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহে 3 দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন। আর এ সপ্তাহে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি। আজকের আলোচনা সূচিতে 3টি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারি। আশা করছি খুব শীঘ্রই সকালের দিকেই যদি আমরা দুটো বিষয় দ্রুত নিষ্পত্তি করতে পারি, তাহলে তৃতীয় বিষয়টাতে আমরা আলোচনা করতে পারবো। তো সেদিক থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা, এবং আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে, জানবো সবশেষ খবর জাতীয় ঐকমত্য কমিশনের। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়েছে, সেখানে আজকে 3টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তো এর মধ্যে মোটামুটি সবগুলো বিষয় নিয়েই কম বেশি আলোচনা চলছে। তবে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে। সেটি হলো, এতদিন আমরা আসলে যেটি দেখছিলাম যে বিদ্যমান যে ধারা রয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করে থাকেন, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো একটি সংশোধনী আনার বিষয়ে একমত হয়েছে। সেটি হলো, প্রধানমন্ত্রীর পরামর্শ নয়, বরং বিরোধী দলীয় নেতা কিংবা তিনি যদি থাকতে না পারেন, তাহলে সংসদের বিরোধী দলীয় নেতা উপনেতাকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার বৈঠকে জরুরি অবস্থা জারির বিষয়ে আলোচনা হবে, এবং সেই আলোচনায় এবং যে সেই বৈঠকের পরামর্শক্রমে, অর্থাৎ মন্ত্রিসভার পরামর্শক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন। এই বিষয়টি নিয়ে কিন্তু যে রাজনৈতিক দলগুলো যে একমত হয়েছে, এছাড়াও কিছু কিছু বিষয় নিয়ে আজকে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে। সেটি হলো যে জরুরি অবস্থা জারির সময় মৌলিক কিছু বিষয় বা মৌলিক কিছু অধিকার, সেইগুলো যেন খর্ব করা না হয়, সেই বিষয়ে কয়েকটা মৌলিক অধিকার নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়েছে। অর্থাৎ সেইগুলো খর্ব করা যাবে না জরুরি অবস্থা জারি করার সময়। এছাড়াও কিন্তু যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তার মধ্যে এর আগেও যে জরুরি অবস্থা নিয়ে একমত হয়েছিল রাজনৈতিক দলগুলো, সেটি হলো যে জরুরি অবস্থাকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার করা যাবে না, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে যেন জরুরি অবস্থা জারি না করা হয়। এবং এর বাইরেও আজকে যে প্রধান বিচারপতি নিয়োগ এবং যে তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা নিয়ে কিন্তু যে আলাপ আলোচনা চলছে। রাজনৈতিক দলের নেতারা বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত যে সংশোধনী, সে জায়গাতে তারা প্রায় কাছাকাছি জায়গাতে চলে এসেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 3 মাসের মধ্যে সব নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুপারিশ দিতে বলা হয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন অনিয়মের কোন পর্যায় পর্যন্ত এই কমিটি তদন্ত করবে তা সুস্পষ্ট নয়। আওয়ামী লীগ আমলের 3 নির্বাচনে অনিয়ম করা ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ কেউ যেন অপরাধী না হয় তা সতর্কভাবে দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। কিছুটা কেন্দ্র আক্রান্ত হয়েছে। নির্বাচন 2018 একটু স্বস্তিদায়ক মনে হয়েছে। 2014 সালের 10ম, 2018 সালের 11 ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত। 10ম জাতীয় নির্বাচনকে বিনা ভোটের, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বলা হয়। একাদশ সংসদ নির্বাচনে রাতেই ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ আছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় ডামি নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই 3টি নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিদের বিচার করা সহ নির্বাচনগুলো নিয়ে তদন্ত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এক মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার 26 জুন বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি করেছে। কমিটিতে সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নির্বাচন বিশেষজ্ঞ রাখা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট সকল পক্ষের দায় পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ তাদের প্রতিবেদনে তুলে ধরবেন। এই ধরনের কমিটি যখন হবে তখন এটা কোন আইনের অধীনে কাজ করবে, সে আইনটা কি? রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ বলেন, সংশ্লিষ্ট সকলের পাশাপাশি সকল রাজনৈতিক দলের দায়ও মূল্যায়ন করতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে। আইনেরও কিছু লুপহোলস আছে, খালি তো আপনার সদিচ্ছার উপরে ছেড়ে দিলে হবে না। কেন বিরোধী দল এত ব্যাপক হারে বয়কট করলো? এইরকম ব্যাপক হারে বিশ্বে কোথাও আছে কিনা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত? এটা আমার জানা নাই। তিনি বলেন, সাবেক সিইসিদের বয়ান এই কমিটির শোনা উচিত। দায়িত্ব পালনের ব্যর্থতা বের করতে হবে। যে এখানে নির্বাচন কমিশনের সামনে কি অপশন ছিল যে আপনার এই যে গভর্নমেন্টের অর্ডার ভায়োলেট করার, তার কাছে কোনো অপশন ছিল কি না, সেই অপশনগুলো সে কাজে না লাগাইতে পারল নাকি? নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান বলেছেন, নির্বাচন আয়োজনে যুক্ত কোন পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তদন্ত হবে তা নিয়ে কিছু বলা নেই। তারা কি শুধুমাত্র নির্বাচন কমিশন এবং কমিশনে যারা বসে আছে তাদের বিচার করবে? প্রিজাইডিং অফিসার বলি, রিটার্নিং অফিসার বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখে যায় তাদের কথা বলি, সবাইকে কি বিচারের আওতায় আনবো? আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে কমিটিকে সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান এই নির্বাচন পর্যবেক্ষক। বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে আবারও হারাবে ভোটের স্বচ্ছতা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় শুনানি পিছিয়ে বুধবার ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়। এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজন সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য মামলায় গ্রেফতার থাকায় 2 আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজকে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। এছাড়া পলাতক বেরোবির সাবেক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় মোট আসামি 30 জন, যাদের মধ্যে 24 জনই পলাতক রয়েছেন। আশুলিয়া থানার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতকে একসাথে যে পুড়িয়ে নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছে। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন।
গত বছর এই দিনে প্রথমবারের মতো বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সারা দেশে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংগঠনটি। বৈঠক শেষে পরদিন অর্থাৎ 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে জুলাইয়ের এই দিনে সরকারের তরফে শুরু হয়ে গেছে মামলা হামলা। সংস্কারের দাবির সঙ্গে প্রতিবাদের ক্ষোভ তখন শিক্ষার্থীদের কণ্ঠে, যাতে সায় দিয়ে মাঠে নামতে শুরু করে গোটা দেশের ছাত্র সমাজ, যাদের মধ্যে অনেকে সরকারি চাকরির প্রত্যাশা থেকে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মশাল ধরতেই সামিল হয়েছেন জুলাই মিছিলে। 13 জুলাই সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে অনলাইন এবং অফলাইনে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে সরকার। একই দিন দুপুরে কোটা আন্দোলনের ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। দাবি আদায় না হলে বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই। কোটায় যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বারংবার তাদের দাবি মেনে নেয়ার তাগিদ দিলেও তাতে কর্ণপাত করেনি হাসিনা সরকার। গত কয়েকদিনের মতো এদিনও সংসদে জরুরি অধিবেশন ডেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানায় শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। চট্টগ্রামে সাবেক মেয়র এমপির অবৈধ স্থাপনা গড়িয়ে দিল পানি উন্নয়ন বোর্ড। জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত জায়গায় জলাধার তৈরির পরামর্শ নগর পরিকল্পনাবিদের। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুরু হয় এনবিআরের আন্দোলন। এক পর্যায়ে তা সরকার বিরোধী ষড়যন্ত্রের রূপ নেয় বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আরও জানান, রাজস্ব আদায় ব্যাহত করে অর্থনৈতিক ক্ষতি করাও ছিল আন্দোলনের উদ্দেশ্য। উপদেষ্টা বলেন, এনবিআরকে 2 ভাগে বিভক্ত করা নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে ত্রুটি আছে, তা সংশোধন করা হবে। সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন করছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। এতে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে অচলাবস্থা সৃষ্টি হয় ও কাস্টমস সেবা মারাত্মক বাধাগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য, শিল্প বন্দর ও রাজস্ব আদায় সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখে সুপারিশ প্রণয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টাকে আহ্বায়ক করে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ কমিটি। রোববার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা বলেন, এনবিআর নামের প্রতি মানুষের নেতিবাচক ধারণা থাকায় এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না, এর বদলে হবে নীতি ও বাস্তবায়ন বিভাগ। ফৌজুল কবির খান বলেন, 2 বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। এনবিআর কিন্তু আর থাকবে না এবং এটা কিন্তু সবার জন্যই ভালো, কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এনবিআর এর যে নামটা, এটা না থাকা সবার জন্য ভালো।
দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই দুইটা ডিভিশন হওয়া ভালো। কর্মকর্তাকে আন্দোলনের মাধ্যমে অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে সরকারের আস্থা হারিয়েছেন জানিয়ে তিনি বলেন, আচরণে পরিবর্তন ও যথাযথ রাজস্ব আহরণের মাধ্যমে এই আস্থা ফিরিয়ে আনতে হবে তাদের। সংস্থাটিতে প্রশাসন ক্যাডারের খবরদারি গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। এছাড়া সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নতুন নীতিমালা করার সুপারিশ করার কথাও জানান তিনি। শুধুমাত্র দুটি কাতারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। এই যে এই দুই প্রতিষ্ঠানে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের করতে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন ক্যাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরে আন্দোলন শুরু হয়েছিল। এক পর্যায়ে তা সরকার বিরোধী ষড়যন্ত্রের রূপ নেয় বলেও জানান জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনীতির ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। শুধু এনবিআর নয়, ভবিষ্যতে অন্য কোনো সংস্থায় কেউ যাতে এমন আন্দোলন করতে না পারে তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। সেই আস্থাটা অর্জন করতে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিং করছেন ধর্ম উপদেষ্টা, সরাসরি যাচ্ছে সেখানে। সেক্রেটারিকে বললেন যে তুমি এগুলো দেখো, তারপরে টয়লেটের অপর্যাপ্ত টয়লেট এবং মুজদালাফায় প্রথম রাতের দিকে পানি থাকে, শেষ রাতে পানি থাকে না, মিনারেল ওয়াটার দিয়ে আমাদের ওযু করতে হয়। আমি এই সমস্ত প্রবলেমগুলো ওনার কাছে তুলে ধরেছি এবং পরবর্তী সময়ে এগুলো আলাদা আলাদা করে নোট পাঠাবো ইনশাআল্লাহ আজিজ। এবং এই প্রতিযোগিতায় আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি। has taken enough measures, পর্যাপ্ত ওনারা ব্যবস্থা নিয়েছেন। এমনকি গরমে গত বছর অনেক মানুষ মারা গেছে, এবার তারা পুলিশ দেখলাম হাতে একটা জার নিয়ে মুখে মুখে ঠান্ডা পানি দিচ্ছে, ফলে মানুষের ঠান্ডার ভিতরে ছিল। একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় নাই, নির্বিঘ্নে। এই ছিল আমাদের 2025 হজ ব্যবস্থা দিক কার্যক্রম আমরা শুরু করেছি। সৌদি গভর্নমেন্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু শর্টকামিংস আমাদের ছিল, যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয়, এগুলো আমরা। হজ ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন ধর্ম উপদেষ্টা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বাংলাদেশ বিমানের বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। আস্থা আর নিরাপত্তার আশঙ্কা তৈরি করছে যাত্রীদের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরও বোয়িং থেকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। বিশেষজ্ঞদের মত, নিয়মিত পরীক্ষার পাশাপাশি পাইলট ও ক্রুদের কাছ থেকে পাওয়া নোটগুলোর সমাধান করা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। আর বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন, শাস্তির নজির না থাকায় দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি ঘটছে সংস্থাটিতে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সম্প্রতি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে ভারতের আহমেদাবাদে। এরপরই বেশ নড়েচড়ে বসে বিশ্বজুড়ে বোয়িংয়ের 787 মডেলের উড়োজাহাজ ব্যবহার করা এয়ারলাইন্সগুলো। তবে অন্যান্যদের মতো দুর্ঘটনা পরবর্তী এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশও। তারা বলছে যে এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি কোনো কিছু হয় তাহলে তারা আমাদেরকে সেটা কমপ্লাই করার বিষয়ে জানাবে। এমন পরিস্থিতির মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বাতিল, দেরিতে যাত্রা, উইন্ডশিল্ড ফেটে যাওয়া কিংবা চাকা খুলে পড়ার মতো বিষয়। আবার কোনো সময় রানওয়েতে আটকে পড়ছে বিমানের ল্যান্ডিং গিয়ার। বছরখানেকের বেশি সময় ধরেই বোয়িংয়ের তৈরি বাংলাদেশ বিমানের বহরে থাকা অনেক উড়োজাহাজেরই সমস্যা এখন নিত্যদিনের ঘটনা। সংস্থাটি নিয়মিত পরীক্ষার কথা জানালেও বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প কারিগরি সমস্যা মেরামত না হলে যে কোনো সময় তা হতে পারে বিধ্বংসী। গত 6 মাসের যে ডিফেক্ট এন্ট্রিগুলো হয়েছে, লগ বই যেগুলো আছে, সেইগুলো ঠিক মতন অ্যাড্রেস করা হয়েছিল কিনা এইটা দেখা উচিত। বাংলাদেশ বিমান সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের হেলথ মনিটরিং কার্যক্রম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কর্তৃক নিয়মিত করার পরও বিশেষভাবে দায় রয়েছে প্রকৌশল বিভাগের। তবে গাফিলতির শাস্তি দেওয়ার নজির নেই সংস্থাটিতে। যেহেতু আমি এখন পর্যন্ত শুনিনি, জানিনি, দেখিনি, হ্যাঁ, এবং
উল্টো দেখেছি পাইলটদের ক্ষেত্রে কেস করে তারপরে মাফ করে দেওয়া হয়েছে ইত্যাদি। তাহলে অ্যাকাউন্টেবিলিটি কি থাকলো? একটা জিনিসের পুনরাবৃত্তি কখন হয়? যে বা যারা এটা করছে তারা গট অ্যাওয়ে উইথ ইট, তখনই কিন্তু তারা এটা করে। বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 787 সিরিজের 6টি সহ 16টি উড়োজাহাজই বোয়িং কোম্পানির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গার্ডেনে বানের পানি নামতে শুরু করলেও এখনও কমেনি দুর্ভোগ। পানি নামতে থাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জেলার সদর উপজেলা, ছাগলনাইয়া ও দাগনভূঞার কিছু অংশে লোকালয়ে এখনও পানি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরশুরাম ও ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি স্থান ভেঙে গেছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। পরশুরামের চিথুলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা নামক এই যে ধোপাবাড়িটি, এখানে নির্মল দাস সহ আরও তার 4 ভাইয়ের ঘর এভাবে বিলীন হয়েছে। শুধু এরকম বাঁধের গোড়ায় যারা ছিল, যেখানে ভেঙেছে, তাদের অনেকের বাড়িঘরের এমন হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গত 7 জুলাই ভেঙে যায় ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি পয়েন্ট। এতে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার অন্তত 112টি গ্রাম। বৃহস্পতিবার থেকে নামতে শুরু করে বানের পানি। এরপর থেকেই দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতি ও ভয়াবহতা। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নষ্ট হয়ে গেছে বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানগুলো মেরামত করা না হলে ফের বন্যার আশঙ্কা স্থানীয়দের। ঘরের ভিতরে তো কিছুই নাই, যে হাল্লাহাড়ি মনে করেন ভাত রান্নার মতো কিছুই নাই। আমরা তো খালি জীবনটা কোনো রকম পাইছি, এটাই শুক্রিয়া। আমরা সব মারিয়ে যেতাম, আমাদের কিছুই নেই। বীজতলা সব শেষ, যা বসাইছে সব হসি গলি। নদী যদি আবার যে খোলা আছে, যে পরিস্থিতি আমরা যদি পানি আসে আবার আমরা বাঁচতে হইব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণে দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছি। একই সঙ্গে এই ভাঙনগুলি বন্ধ করার জন্য সব রকমের প্রচেষ্টা গ্রহণ করছি। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 67টি, ছাগলনাইয়া 15টি, ফেনীর সদরে 1টি ও দাগনভূঞায় 2টি রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফেনীর পরশুরাম উপজেলায় আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। পরশুরাম উপজেলার চিথুলি ইউনিয়নের উত্তর শালদর এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে মুহুরী নদী এবং মুহুরী নদীর এই জায়গাটিতেই কিন্তু নাপিতবাড়ি নামক স্থানে এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সেই ভাঙনের ফলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভাঙনের গোড়ায় বা বাঁধের গোড়ায় যে সকল বাড়ি ছিল, এখানে 3-4টি ঘর ছিল। সেই ঘর এবং যে গাছ, বড় বড় গাছ, এগুলো উপড়ে ফেলে কিভাবে বিলীন করে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখনকার যে চিত্র তা দেখলে বোঝাই যায় যে কতটা ভয়ঙ্কর ছিল স্রোতের গতি। এবং আপনাকে যদি বলি, শুধু এই জায়গাটিতেই নয়, বেশ কিছু যে 36টি জায়গায় ভেঙেছে, 36টি জায়গার বাঁধের গোড়ায় যা কিছু ছিল বাড়িঘর, তা কিন্তু তুলোর মতো উড়িয়ে নিয়ে গেছে পানির স্রোতে। এবং এখন এ সকল এলাকার বা অনেকে বাড়িঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। অনেকে যারা আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে, তারা যদিও নিজের বাড়িঘরে ফিরেছেন, তবে বাড়িঘরে ফেরার পরেও কিন্তু তারা এখন তাদের ঘর বাড়িতে এখন গোছ গাছ করছে, কিন্তু বসবাসের উপযোগী নাই। অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে ফিরে তাদের বাড়িঘরের এমন দশা দেখে আসলে তারা হতবিহ্বল। তারা এখন কিভাবে আবার শুরু করবে। 2024 সালের আগস্টেও কিন্তু বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল এসব অঞ্চলের মানুষ। আবারও এই 25-এ এসে এমন বন্যার কবলে পড়তে হয়েছে। ঠিক তেমনি যে 36টি স্থানে ভেঙেছে, সেই 36টি স্থানের অনেক জায়গা দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে। যদিও ফুলগাজী পরশুরাম অংশের পানি কিছুটা কমে, সেটি ফেনী সদর উপজেলা, ছাগলনাইয়া উপজেলা এবং দাগনভূঞার কিছু অংশে এখন যেতে শুরু করেছে, যা পর্যায়ক্রমে সোনাগাজী উপজেলা হয়ে নদীতে পড়বে। এবং নদী, খাল, নালাগুলো দখল এবং দূষণের কারণে পানি যেভাবে নিষ্কাশন হওয়ার কথা সেভাবে হচ্ছে না। স্থানীয়রা যারা দাবি করছেন এ সকল নদী, খাল, নালাগুলো যাতে নিষ্কাশন উপযোগী করে, যেখানে দখল আছে সেগুলো উচ্ছেদ করে যারা যথাযথ ব্যবস্থা নেয়। আর এই যে মুহুরী নদীর একাধিক স্থানে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে যেটি নিচা, এবং যার কারণে এখানে পানি বাড়লে সে সকল জায়গা দিয়ে পানি অপসারিত হতে
পারে সকল ব্রিজও কিন্তু তারা ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে। এছাড়া কিন্তু আপনাকে যদি বলি, এমন কিন্তু কৃষিতে থেকে শুরু করে মৎস্যতে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে অবকাঠামোগত যে বিষয়গুলো, সড়কগুলোর বেহাল দশা হয়ে গিয়েছে, অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে সেগুলো আসলে কখন নাগাদ এগুলো সংস্কার হবে তা কেউ বলতে পারছে না। যদিও ত্রাণ উপদেষ্টা এসে আশ্বাস দিয়েছেন ৭,৩৪০ কোটি টাকার একটি প্রজেক্ট তা দিয়ে স্থায়ী সমাধানের, তবে স্থানীয়রা বলছেন সেই প্রজেক্টটি যেন বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে টেকসইভাবে নির্মাণ করা হয়, যাতে অদূর ভবিষ্যতে এভাবে বন্যার কবলে পড়ে তারা যেন ক্ষতির মুখে না পড়তে হয়। এই ছিল আমার কাছে এখানকার বাঁধভাঙা বা বানবাসী মানুষের সবশেষ। ছিলাম ফেনীতে। উপহারের ঘর এখন হতদরিদ্র মানুষের গলার কাঁটা। ঘর দেওয়ার আগে নানা প্রতিশ্রুতির ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন তারা। শুধু ঘর ছাড়া মেলেনি পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট। জামালপুর পৌরসভার নাওভাঙা চরে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত উপহারের ঘরে বেশিরভাগই থাকছেন না সুবিধাভোগীরা। তবে স্থানীয় প্রশাসনের দাবি খতিয়ে দেখা হচ্ছে অনিয়ম, এরপর নেওয়া হবে ব্যবস্থা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ২০২০ সালে জামালপুর পৌর এলাকার পাথালিয়ার নাওভাঙা চরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। প্রকল্পের আওতায় 180টি ঘর নির্মাণ করা হয়। তবে প্রকল্প ঘুরে দেখা যায় বেশিরভাগ ঘর তালাবদ্ধ। যারা বসবাস করছেন তাদের জন্য নেই যাতায়াতের রাস্তা। প্রায় 2 কিলোমিটার নদের চরের কাদামাটি পেরিয়ে সেখানে যেতে হচ্ছে। বিদ্যুৎ ও পানি সংকটের কারণে প্রতিনিয়ত লেগেই আছে দুর্ভোগ। এমনকি শাকসবজি চাষ ও হাঁস মুরগি পালনের কোনো জায়গাও রাখা হয়নি। মালিক আজ পর্যন্ত আমি দেখি নাই, বাতি নাই, আস্থা নাই। কলগুলান মনে করেন চাপারে কষ্ট, যে মুরব্বীরা চাপবার পারে না। এরকম ঠেকা বসে নাই যে বাসা ভাড়া করে যায় থাকবো। পানির সমস্যা, রাস্তার সমস্যা, রাত করে আমরা যে একটু বাইরে বাইরে পোলাপান খেলাধুলা করি, আমরা দূরে কোনো যাবো, এরা কাজের জন্য খাম্বাই দিছে শিখে, কিন্তু বাতি দেয় নাই। বাতি মনে করেন বলছে যে দিব, এখন পর্যন্ত দেয় নাই। অনেক কিছু অনুদান পাবেন, মুখ পাবেন, তুমুক পাবেন, মনে করি সুযোগ সুযোগ করে দিব, ওখানে কোনো কিছু করতে দিতে দেয় না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন তদন্ত করে এ ব্যাপারে নেওয়া হবে ব্যবস্থা। যারা এখানে ক্রাইটেরিয়া মেনটেন না করে এতদিন ধরে থাকছেন বা ঘর পেয়েও যারা থাকছেন না, এই 2 শ্রেণীকে আইডেন্টিফাই করে বাছাই করে আমরা প্রয়োজনে পুনরায় আবার তাদের নামে বরাদ্দ করে দিব। পানি বিদ্যুতের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে যে গিয়ে ব্যক্তির নামে নামজারি থাকতে হবে এবং মিটার থাকতে হবে। আমরা এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেখছি। 3 একর 40% জমির ওপর এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। চট্টগ্রামের সাবেক মেয়র ও সংসদ সদস্যদের দখলে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নগরের জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত স্থানে জলাধার নির্মাণ করার পরামর্শ পরিকল্পনাবিদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বুলডোজার আর এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা, উদ্ধার করা হচ্ছে বেদখল জায়গা। চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন লিং রোডের 2 পাশে গড়ে ওঠা 40 একরের বেশি জায়গা এতদিন দখল করেছিলেন সাবেক মেয়র মঞ্জুর আলম, সাবেক সংসদ সদস্য দিদারুল আলম সহ আওয়ামী লীগ সরকারের দাপুটে নেতা এবং বিভিন্ন শিল্প গ্রুপ। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও নানা বাধাই উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধ রেস্তোরাঁ, গ্যারেজ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। 40 একর জায়গার টার্গেট নিয়েছি আমরা 3 দিনের মধ্যে। আর এটার মধ্যে আমরা দেখলাম যে মিনি স্টেডিয়ামটা রয়েছে। 3 দিন কর্মসূচির প্রথম দিনে রোববার সকালে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমাদের যে জায়গাগুলো বিরোধপূর্ণ এবং বিরোধপূর্ণ ছাড়া সেই জায়গাগুলো আমরা ডিমার্কেট করে দিয়েছি আগেই, এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। দখলমুক্ত করা বিস্তীর্ণ জায়গায় জলাধার করা গেলে নগরীর জলাবদ্ধতা শতভাগ নিরসন করা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। জলাধার যদি নির্মাণ করা হয় তাহলে এই পানিগুলো এখানে আসলে তাহলে জলাবদ্ধতা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা প্রায় 100% কমে যাবে। দখলমুক্ত জায়গা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে পানি উন্নয়ন বোর্ড, যাতে নতুন করে কেউ দখল করতে না পারে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছে না।
টঙ্গীর আব্দুল্লাহপুর এলাকায় মোবাইল ছিনতাই করতে গিয়ে কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চক্রের 3 সদস্যকে আটক করেছে র্যাব। সকালে র্যাব 1-এর সদর দফতরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানায় সংস্থাটি। বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র মাহফুজুর রহমান বুধবার রাত 12:30টার দিকে টঙ্গী ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে। একদল ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে বাধা দেয় সে। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় শুরুতে তদন্তে কোনো ক্লু ছিল না বলে জানায় র্যাব। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চোরাই মার্কেটে বিক্রি হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে রাকিব নামে এক চোরাই মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী রাশেদ ও পলাশকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল। আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রোববার ব্রিফিংয়ে র্যাব জানায় পরিকল্পিত হত্যাকাণ্ড না হলেও ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় মাহফুজ খুনের শিকার হয়। অপরাধীরা বারবার জামিনে বেরিয়ে এসে একই অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানায় র্যাব। রাশেদ মূল হত্যাকারী, সে সুইচ গিয়ার দিয়ে ভিকটিমদেরকে ভীত সন্ত্রস্ত করেন এবং তারা নগদ অর্থ এবং মোবাইল এবং মূল্যবান সম্পদ না দিলে তাদেরকে জখম করেন। ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে অভিযান চলমান থাকবে বলেও জানায় র্যাব। একই চক্র আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলায় যে কোনো মূল্যে জয় চায় লিটনের দল। সিরিজ নিশ্চিত করতে মরিয়া লঙ্কানরাও। দেশের বাইরের খবর। ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এই ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও দেশটির গণমাধ্যম জুড়ে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনার নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। এদিকে উড়িষ্যা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয় নাগরিককেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্য আমদানির উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধের চেষ্টা চালালে শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড় এবার আঘাত হানতে চলল মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। দুই ব্যবসায়িক অংশীদারের ওপর আবারও শুল্কারোপের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া তার পোস্ট অনুযায়ী চলতি বছরের আগস্ট থেকে নতুন করে 30% শুল্ক আরোপ হবে মেক্সিকো ও ইইউ থেকে আমদানিকৃত পণ্যে। এমনকি পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে এই হার আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র মাদক পাচারের ঘাঁটিতে পরিণত হওয়া থেকে আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা করেনি মেক্সিকো। যদিও মেক্সিকান সরকারের কাছে পাঠানো চিঠিতে তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ ঠেকাতে কাজ করেছে দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়নকে পাঠানো চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, তাদের মধ্যকার অংশীদারিত্ব কোনো কালেই সমান ছিল না। তাই এই দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন শুল্ক আরোপের ঘোষণায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। আগস্টের আগে যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায় তবে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি।
একই সুর জার্মান অর্থমন্ত্রী ক্যাথরাইনা রাইসের কণ্ঠেও। তিনি মনে করেন এই শুল্কারোপ শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। ইউরোপীয় ইউনিয়নকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। বলেন, জার্মানি সম্পূর্ণভাবে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা ভিত্তিক অবস্থানকে সমর্থন করবে। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামও ট্রাম্পের নতুন এই শুল্কারোপকে প্রত্যাখ্যান করেছেন। তার মতে এটি উত্তর আমেরিকার প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করবে। তিনি জানান, শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আগামী সপ্তাহেই আলোচনা শুরু হবে। সময় সংবাদ। সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনের সন্ধ্যায় দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জিততে হলে বাজে ক্রিকেট খেলা দ্রুত বন্ধ করতে হবে বাংলাদেশকে, এমন মন্তব্য করেছেন হেড কোচ ফিল সিমন্স। ডাম্বুলায় যে কোনো মূল্যে জয়ে চোখ টাইগারদের। হাই স্কোরিং উইকেটের প্রত্যাশা লঙ্কান ফিল্ডিং কোচ উপল চন্দনার। এক ম্যাচ আগে এই সিরিজ নিশ্চিত করতে চায় তারা। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সময়টা সব দিক থেকেই খারাপ যাচ্ছে টাইগারদের। দলের বাজে পারফরমেন্সের সঙ্গে গুঞ্জন উঠেছে টিম ম্যানেজমেন্টের অন্তর্কুণ্ডলের। এমন পরিস্থিতিতে ড্রেসিং রুমই বা কতটা স্বাভাবিক আছে? মাঠের পারফরমেন্স বলছে সার্বিক পরিস্থিতি প্রভাব পড়ছে দলের উপর। একাদশ নির্বাচন, ব্যাটিং লাইন আপ, ব্যাটিং পজিশন, ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলা, পরিশেষে এক পেশে হার। প্রতিটি বিষয় নিয়ে আছে প্রশ্ন, সঠিক উত্তর জানা নেই কারো। এক সমুদ্র সমালোচনা সঙ্গী করে ডাম্বুলা মিশন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ, যেখানে কখনোই কোনো টি-20 ম্যাচ খেলা হয়নি টাইগারদের। হবেই বা কেমন করে? এই ভেন্যুর টি-20 যাত্রা যে গেল বছর থেকে, তবে ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। 2017-তে 2 ম্যাচের একটিতে জয়, অন্যটি পরিত্যক্ত। আবার এর 7 বছর আগের এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হেরেছিল লাল সবুজ। এবার ফরম্যাট ভিন্ন, পরিস্থিতি গুমট। চ্যালেঞ্জটা সিরিজ বাঁচানোর, যে সংগ্রামে উতরে যেতে পরিবর্তন অবশ্যম্ভাবী। 4 ওপেনার তত্ত্ব কিংবা ব্যাট চালাতে পারা 10 ক্রিকেটারকে নিয়ে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে না দল, তা প্রায় নিশ্চিত। তবে তার আগে শুধরাতে হবে একেবারে সাধারণ ভুলগুলো। আমরা আগের ম্যাচে যেভাবে খেলেছি সেভাবে খেলা বন্ধ করতে হবে। ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না, ভালো ব্যাটিং করতে হবে। প্রথম 6 ওভারে বোলিংয়ে উন্নতি আনতে হবে। এই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা 4 ওপেনার নিয়ে মাঠে নেমেছিলাম কারণ জাকের অসুস্থ ছিল, অন্য কিছু করার উপায় ছিল না। সমালোচনা করার আগে বাস্তবতা বুঝতে হবে। ছেলেরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে, কিন্তু ফলাফল আসছে না। শ্রীলঙ্কা দিনের আলোতেই করেছে অনুশীলন। গোটা দল নিয়ে লম্বা সময় কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। জয়ের মাঝে থাকলেও অনুশীলনে নেই কোনো ঘাটতি। এক ম্যাচ আগেই তারা নিশ্চিত করতে চায় সিরিজ জয়। এখন পর্যন্ত 18 টি-20তে 12 জয় লঙ্কানদের, বিপরীতে টাইগারদের জয় আছে 6টি। ডাম্বুলার এই মাঠে টাইগারদের আছে সুখ স্মৃতি, যেখানে তামিম ইকবালের সেঞ্চুরির সঙ্গে এই স্কোয়াডে থাকা তাসকিন নিয়েছিলেন 4 উইকেট। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টাইগাররা কি এই দুঃসময়ে ফরম্যাট ভিন্ন হলেও একটা জয় উপহার দিতে পারবে? রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শাপলাকে দলীয় প্রতীক করতে আইনি বাধা নেই দাবি এনসিপির। তালিকায় অন্তর্ভুক্ত করতে নতুন করে আবেদন, না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি নেতাদের। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, পিরোজপুরে পদযাত্রায় নাহিদ ইসলাম। 3 বার ভোট দিতে না পারার কারণেই জুলাই অভ্যুত্থান। সন্দেহে আরও 2 জন গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট। মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।